দ্বিতীয় দফায় হুমকি বিমানবন্দরে পাওয়া যায়নি কিছু। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, মন্তব্য মির্জা ফখরুলের। সয়াবিনের দাম বাড়ানোর আভাস, নতুন প্রস্তাব ট্যারিফ কমিশনে। কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হচ্ছেন বিডিআর জওয়ানরা। চলতি মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল সোনার দাম। মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের আগ্রহ সৌদি যুবরাজের। জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস প্রতিবেদন ফেব্রুয়ারিতে। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। অজ্ঞাত একটি নম্বর থেকে হুমকির বার্তার পর বুধবার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। রাতভর চালানো হয় তল্লাশি। দ্বিতীয় দফার এই হুমকির পরও বিমানবন্দর থেকে কিছু পাওয়া যায়নি। এবার মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দর APBN এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে হুমকির বার্তা দেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া এই হুমকি বার্তার আদৌ কোনো সত্যতা আছে কিনা তা জানার জন্য চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা এখনো স্বাভাবিক রয়েছে। বুধবার রাত 11টায় APBN এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয়। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এর আগে ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তাটি একটি পাকিস্তানি নাম্বার থেকে দেওয়া হয় মঙ্গলবার দিবাগত রাতে। এয়ারপোর্টে APBN এর ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ওই বার্তা দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি BBC বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকার নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। BBC বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবে প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন মির্জা ফখরুল। দেশের বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ রাখতে গত ডিসেম্বরে 2 দফা শুল্ক কমায় সরকার। তারপরও ডিসেম্বরে দেশের সয়াবিন তেলের দাম না কমে উল্টো বেড়েছে। এরপর কিছুদিন সরবরাহ স্বাভাবিক ছিল, ইদানিং তা আবার কমেছে। এরই মধ্যে এসেছে নতুন তথ্য। জানা গেছে ডিসেম্বরে সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়িয়েও খুশি নন উৎপাদকরা। আবারও দর সমন্বয় করতে চান তারা। সেজন্য নতুন প্রস্তাব গিয়েছে ট্যারিফ কমিশনে। তবে সিদ্ধান্ত আসার আগেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। সীমিত করা হয়েছে মিলগেটের কার্যক্রম। 2009 সালে পিলখানায় হত্যাকাণ্ড নিয়ে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 126 জন জওয়ান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে তাদের কারামুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের 1-এর সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার ভোরে 126 জন জওয়ানের মুক্তির আদেশ কারাগারে এসে পৌঁছায়। পরে তার যাচাই বাছাই শেষে 126 জন বিডিআর জওয়ানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1 থেকে 24 জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে 89 জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 13 জনকে মুক্তি দেওয়া হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1983 টাকা বাড়িয়ে 1,41,426 টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল 1,39,443 টাকা। এ নিয়ে একই মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল এই ধাতুটির দাম। বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে। দাম বাড়ানোর ফলে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,34,000
30,999 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,15,719 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 95,061 টাকায় বিক্রি করা হবে। অপরদিকে অপরিবর্তিত আছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 2,578 টাকা, 21 ক্যারেটের দাম 2,449 টাকা, 18 ক্যারেটের দাম 2,111 টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম 1,586 টাকা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো জানিয়েছেন তিনি আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান এবং দেশের নারী ফুটবলারদের জন্য অর্থায়নের আশা করছেন। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান একথা জানিয়েছেন। ইনফ্যান্টিনো খেলাধুলাকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের ধারণা প্রশংসা করে বলেন, ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের উন্নয়নে সহায়তা করবে। ইনফ্যান্টিনো অধ্যাপক ইউনূসকে বলেন, আমি আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই। প্রধান উপদেষ্টা বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য তার সহায়তা কামনা করলে তিনি আরও বলেন, ফিফা বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য অর্থায়ন করতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনে কথা হয়েছে বলে জানায় সৌদি সরকার। ফোনালাপে মোহাম্মদ বিন সালমান আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানোর কথা বলেছেন ট্রাম্পকে। এছাড়া বাণিজ্য বাড়ানোর কথাও বলেছেন তিনি। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে অভিনন্দন বার্তা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজ জানিয়েছেন, আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রে $60,000 কোটি বিনিয়োগ করতে চায় তার দেশ। প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর 2017 সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্র সৌদি আরব। ট্রাম্প তার প্রথম দফার শাসনামলে সৌদি আরবকে তাদের দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন। জুলাই আগস্ট আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্ত করছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই আগস্ট আন্দোলন বিষয়ে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তা প্রকাশ করা হবে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের হাই কমিশনার এ মন্তব্য করেন। তুর্ক বলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার অফিস থেকে প্রতিবেদনটি প্রকাশের আগে বাংলাদেশ পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের সময় সংঘটিত অপরাধের তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার অফিসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 6টি স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ে প্রকাশিত হবে। তারা পর্যবেক্ষণ করেছেন যে এই প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হতে পারে। প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে তার সমর্থনের জন্য আহ্বান জানান, যা সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের পরে আরও খারাপ হয়েছে। অধ্যাপক ইউনূস নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করার প্রচেষ্টায় মিয়ানমারের রাখাইন অঞ্চলের অভ্যন্তরে একটি জাতিসংঘ ওভারসিন সেফ জোন তৈরির আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন উচ্চ পর্যায়ের সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, এটি সবচেয়ে খারাপ মানবিক সংকটের দিকে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে। তুর্ক একমত হয়েছিলেন যে সংকটের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হারিয়ে যাওয়া মনোযোগ ফিরিয়ে আনতে এই ধরনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।